আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি। তো তোমাদের অকাল বন্ধন গল্পের 3 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলো বেশি কথা না বলে করি দেরি, চলো আজকের গল্প শুরু করি। সৈয়দ বাড়ির সকালটা শুরু হয় অদ্ভুত এক নীরবতায়। যে বাড়িটায় একসময় সকাল মানে হাসি, কথা, ঝগড়া, ব্যস্ততা পরিপূর্ণ থাকতো, এখন সেখানে শুধু দেয়াল ঘড়ির শব্দটাই শোনা যাচ্ছে। আরিনা ফজরের নামাজ শেষ করে জানালার পাশে বসে আছে। তার চোখে প্রশান্তি, কিন্তু সেই প্রশান্তির গভীরে জমে থাকা বিষণ্ণতা লুকানো আছে। সে এখন তার জীবনকে নিয়মিত নামাজ, কুরআন তেলাওয়াত, কম কথা বলা, আনন্দহীন রঙহীন বানিয়ে ফেলেছে। সে বুঝে গেছে এই বাড়িতে বেশি হাসলে, বেশি কথা বললে কেউ না কেউ হারিয়ে যায়। রান্নাঘর থেকে কোনো আওয়াজ নেই, কারণ ফারজানা সৈয়দ আর এই বাড়িতে নেই। সে একটা দীর্ঘশ্বাস ফেললো। আরমান সৈয়দ বারান্দায় বসে পত্রিকা ধরে আছে, কিন্তু চোখের সামনে অক্ষর থাকলেও তিনি পড়ছেন না। তার চোখ বারবার চলে যাচ্ছে সিঁড়ির দিকে, যেন কেউ নামবে, যেন একটা ছেলেবেলার চেনা গলা বলবে, কাকাই আমি এসে গেছি। কিন্তু কেউ আসে না। ভেতরের ঘর থেকে ধীর পায়ে বেরিয়ে এলো আশরাফুল সৈয়দ। চুলে পাক ধরেছে অনেকটা, চোখের নিচে গভীর কালে জমে গেছে। যে মানুষটা এক সময় শক্ত, ধীর, কর্তৃপরায়ণ ছিলেন, এখন তাকে দেখলে মনে হয় ভেতর থেকে ভেঙে যাওয়া একটা রোগী। তিনি আরমান সৈয়দের পাশে এসে বসলেন। দুজনের মাঝে দীর্ঘ নীরবতা। শেষমেশ আশরাফুল সৈয়দ গলা খাকারি দিয়ে বললেন, আরিনা উঠেছে? আরমান সৈয়দ মাথা নাড়ালেন আর বললেন, হ্যাঁ উঠেছে। নামাজ পড়ে জানালার পাশে বসে আছে। আর কিছু কথা হলো না, কারণ দুজনেই জানে এই বাড়ির সবচেয়ে বড় অনুপস্থিতি কার। দুপুরে আরিনা নিজেই খাবার পরিবেশন করেন, চুপচাপ মাথা নিচু করে। হঠাৎ আশরাফুল সৈয়দের হাত কেঁপে ওঠে, হাতের ঠেলা থেকে পানির গ্লাসটা পড়ে যায়। আরিনা অবাক হয়ে তাকায়। বড় আব্বু, তুমি ঠিক আছো তো? শরীর খারাপ হয়েছে নাকি তোমার? আশরাফুল সৈয়দ দ্রুত মুখ ঘুরিয়ে নেন আর কণ্ঠ ভারী করে বললেন, কিছুই হয়নি। কিন্তু ভিতরে ভিতরে তিনি জানেন তার কিছু একটা হয়েছে। এটা তিনি নিজের নয় সিদ্ধান্ত শাস্তি মনে করে নিয়েছেন। রাতে ঘুমানোর আগে তিনি ফারজিয়নের পুরনো রুমের দরজার সামনে দাঁড়ান। দরজাটা আজও বন্ধ, কেউ খোলে না। তিনি হাত বাড়ান, আবার হাতটা নামিয়ে নেন। ভিতরে ঢোকার সাহসটা আর হয়ে ওঠে নাই। নিউ ইয়র্ক সিটির সকাল, ক্যাম্পাস ধীরে ধীরে জেগে উঠেছে। চারদিকে ছড়িয়ে থাকা গাছগুলোর পাতায় হালকা বরফ জমে আছে। স্টুডেন্টদের ভিড়, কফির কাপ, ব্যাকপ্যাক আর ব্যস্ততার পায়ের শব্দে ইউনিভার্সিটির প্রাঙ্গণ মুখর। সায়েন্স ডিপার্টমেন্টের বিল্ডিং এর ভিতরে ঢুকলো 3 জন, জিয়ন, জেডি আর আয়ান। 3 জনের হাঁটার ভঙ্গি আলাদা হলেও একটা জিনিস এক, তাদের মুখে কোনো আগ্রহ নেই। জেডি হালকা হাসি দিয়ে বলল, ম্যান মর্নিং ক্লাসেস কুড বি ইলিগেল ব্রো। সকালের ক্লাস অবৈধ হওয়া উচিত ছিল। তার কথায় আয়ান কাজ জাগালো আর বলল, রাইট ব্রো, ইটস টু মাচ বোরিং। এটা খুবই বিরক্তিকর। জিয়ন কিছু বলল না, তার হাত পকেটে ছিল। চোখের দৃষ্টির সামনে বড় পরিষ্কার ও আধুনিক ক্লাসরুম। ক্লাসরুমে ঢুকলেন একজন বয়স্ক লোক, চোখে চশমা, গম্ভীর মুখ, কণ্ঠে কর্তৃত্ব। কিছু স্টুডেন্ট তার দিকে কৌতূহল নিয়ে তাকিয়ে আছে। এই ক্লাসটা মূলত এই টিচারের নেওয়ার কথা ছিল। আজ হঠাৎই টিচার অসুস্থ হয়ে যাওয়ায় তিনি এসেছেন। তিনি এসে তার লেকচার নেওয়া শুরু করলেন। সামনের সারিতে কিছু স্টুডেন্ট আগ্রহ নিয়ে লেকচার শুনছে, আর পিছনের সারিতে বরাবরের মতো বসে আছে জিয়নরা। জিয়ন ব্যাগ খুলে একটা নোটবুক বের করলো তার ব্যাগ থেকে, কলম হাতে নিল। বোর্ডের দিকে সে টিচার যে আজকে লেকচার লেখা শুরু করেছে, কিন্তু সেই দিকে তার বিন্দুমাত্র খেয়াল নেই। সে নোটবুকে ধীরে ধীরে কিছু একটা আঁকাআঁকি করছে। জেডি ফিস ফিস করে বলল, এগেন ড্রয়িং। জিয়ন চোখ খুলে তাকালো আর শান্ত গলায় বলল, ইট হেল্পস মি ব্রাদার। আয়ান কিছু বলল না, সে জানে এখানে কিছু বলেও লাভ নাই। তাই সে ক্লাসে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো। প্রায় 30 মিনিট একটানা লেকচার দেওয়ার পর লেকচারার থামলেন। তিনি কয়েক সেকেন্ড ক্লাসে পর্যবেক্ষণ শুরু করলেন। তারপর চোখ গিয়ে থামলো জিয়নের দিকে। বোর্ডের দিকে তার কোনো খেয়ালই নেই, সে কিছু একটা আঁকাআঁকি করতে ব্যস্ত। এটা দেখে লেকচারার অনেক বেশি রেগে গেলেন। লেকচারার হঠাৎ হাত উঁচু করে বলল, স্টপ। মুহূর্তেই পুরো ক্লাস চুপ হয়ে গেল। তিনি জিয়নের দিকে তাকিয়ে রাগী গলায় বললেন, ইউ হোয়াট আর ইউ ড্রয়িং? ক্লাসের সবার চোখ ঘুরে গেল। পিছনের দিকে তাকালেন সবাই। জিয়ন ধীরে ধীরে মাথা তুলল, চোখে সেই চেনা ঠান্ডা দৃষ্টি। সে কিছু বলল না। লেকচারার আরো বেশি রেগে গেলেন। স্ট্যান্ড আপ। জিয়ন উঠে দাঁড়ালো। কাম হিয়ার, ইফ ইউ হ্যাভ সো ইন্টারেস্টিং ইন ড্রয়িং দেন কাম অ্যান্ড কমপ্লিট দিস। তিনি বোর্ডের দিকে ইশারা করলেন। একটা জটিল সায়েন্টিফিক ডায়াগ্রাম। এটা বুঝতে যত সময় লাগে তার চেয়েও বেশি আরো সময় লাগে এটা আঁকতে। জেডি উঠে দাঁড়ালো আর বলল, স্যার আই ক্যান, এটা আমি করতে পারি। লেকচারার হাত তুলে থামিয়ে দিলেন আর বলল, নট ইউ। তারপর চোখ আবারও জিয়নের দিকে ঘোরালো। ইউ কাম,
ধীরে ধীরে জিওন এগোতে লাগলো সামনের দিকে। টেবিলের কাছে পৌঁছে সে দুটো কলম বের করলো। এক হাতে নয়, দুই হাতে। বাম হাতে একটা কলম আর ডান হাতে একটা কলম। পুরো ক্লাসরুম নিঃশ্বাস আটকে রইল। লেকচারার ব্রোকোচকে বলল, হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ ডুইং? জিওন বলল শান্ত গলায়, কমপ্লিটেড ইট। ঘড়ির কাঁটা চলতে লাগলো। 1 মিনিট 2 মিনিট করে সময় চলতে লাগলো। বোর্ডে 2 হাত একসাথে চলছে। লাইন, কার্ভ, লেভেল সবকিছুই নিখুঁত। ইতিমধ্যে 5 মিনিট কেটে গেছে। কারো কথা বলার সাহস নেই। 8 মিনিট হতে না হতেই জিওন কলম নামালো। সে এক পা পিছিয়ে গেল আর বলল, ডান। কয়েক সেকেন্ড ক্লাসে দম আটকা পরিবেশের সৃষ্টি হলো। লেকচারার বোর্ডের দিকে তাকিয়ে রইল। তার চোখ বড় বড় হয়ে গেছে। এই ডায়াগ্রাম আঁকতে তার সময় লেগেছিল নিজেরই 15 মিনিট। আর এই ছেলে 8 মিনিটে 2 হাতে। তিনি আর ভাবতে পারলেন না। একজন স্টুডেন্ট ফিস করে বলল, দ্যাটস জিওন। আরেকজন বলল, হি ইজ ইনস্যান। হঠাৎ পুরো ক্লাস হাততালিতে ফেটে পড়ল। লেকচারার গলা পরিষ্কার করে বললেন, গুড জব বয়, টেক ইউর সিট। এইবার আর তার কণ্ঠে রাগ নেই, আছে শুধু একরাশ অস্বস্তি। জিওন মাথা নাড়ালো আর চুপচাপ নিজের জায়গায় ফিরে গেল। জেডি মুচকি হেসে বলল, ইউ নেভার ফেল টু স্কেয়ার পিপল। আয়ান যোগ করলো, অ্যান্ড ইমপ্রেস দিম। জিওন জানালার বাইরে তাকিয়ে রইল। তার চোখে কোনো গর্ব নেই, আর না আছে কোনো আনন্দ, শুধু একটাই ভাবনা, এগুলো ট্যালেন্ট, কিন্তু এগুলো কিছুই তার ভিতরের কষ্টগুলোকে সরাতে পারছে না। ঢাকা বাংলাদেশ কলেজ ক্যাম্পাসটা সকাল থেকে ভীষণ প্রাণবন্ত। হালকা রোদ, গাছের পাতার ফাঁক দিয়ে আলো পড়ছে বেঞ্চগুলোর উপর। চারপাশে হাসি, আড্ডা, ব্যস্ত পায়ের শব্দ। আরিনা বেঞ্চের একপাশে বসে আছে, হালকা রঙের শাল জড়ানো তার গায়ে। চোখে সেই চিরচেনা শান্ত ভাব, চুপচাপ কিন্তু মনোযোগী। তার পাশে বসা নীলি আর তিথি দুজনেই আজ ভীষণ এক্সাইটেড। তাদের সামনে পা জড়িয়ে বসে আছে আহাত, চিরচেনা হাসি খুশি মুখ আর চোখে দুষ্টমি। আহাত হেসে বলল, এই ক্যাম্পাসে পড়তে আসি না রে, আমি তো কমেডি শো করতে আসছি। তারাই আমার অডিয়েন্স। কেমন জানি নিজেকে সেলিব্রিটি ফিল হয়। তিথি চোখ গড়িয়ে বলল, চুপ কর, আজকে সিরিয়াস কথা আছে। আহাত বলল, চুপ করবো কেন? তোর সিরিয়াস কথা মানেই তো ঢামার ভিতরে ঢুকে যাওয়া। আহা, এই ক্যাম্পাসে পড়তে এসে আমি একটা জিনিসই বুঝেছি, লাইফকে সিরিয়াসলি নিলে লাইফ তোমাকে সিরিয়াসলি নেয়। নীলি হেসে গড়াগড়ি খাচ্ছে। তিথি চোখ ঘুরিয়ে বলল, থাম তো, আজকে আমাদের একটা মিশন আছে। আরিনা শান্ত গলায় জিজ্ঞেস করলো, কি মিশন? নীলি আর তিথি একসাথে বলে উঠলো, আজকে তোকে আমাদের ক্রাশের গান শোনাইতে হবে। আরিনা একটু অবাক, আবার শুরু করলে তিথি ফোন বের করতে করতে বলল, না না, আজকে আর কোনো এক্সকিউজ চলবে না। নিউ ইয়র্কের সেই ছেলেটা। এই কথা শুনে আহাত ব্রুকুচকে বলল, ওই যে তোরা দুজন যাকে নিয়ে পাগল হয়ে আছিস, সেই ছেলেটা নাকি? নীলি উচ্চ গলায় বলল, পাগল না, প্রেমে পড়ে গেছি। তার ভয়েসে আলাদা একটা টান আছে। তো তোমরা কি আমার গল্প শুনে অথবা আমার ভয়েস শুনে কেউ প্রেমে পড়তে পারো না? যাই হোক গাইস, মজা করলাম, কেউ আবার মাইন্ডে নিও না। আরিনা শুধু চুপচাপ শুনছিল। সেই সব নিয়ে খুব একটা আগ্রহ দেখায় না, কিন্তু নীলি আর তিথির চোখে আজ অদ্ভুত এক উজ্জ্বলতা। তিথি হাসতে হাসতে বলল, আমার ক্রাশ জিওনের গান আজকে শোনাবই। তিথি চোখ বড় করে আবারও যোগ করলো, জিওন মানে একের ভিতর সব। এই নামটা শুনে আরিনার বুকে কেমন যেন একটা হালকা কাঁপুনি দিয়ে উঠলো। সে নিজেও জানে না কেন। আহাত ব্রুকুচকে বলল, এটা আবার কে? নতুন কেউ নাকি? আরিনা একটু অদ্ভুত হয়ে বলল, নামটা জিওন, তাই না? নীলি মাথা নাড়ালো, হ্যাঁ, নামটা শুনলেই কেমন জানি একটা অন্যরকম ফিল আসে, তাই না? আহাত মজা করে বলল, আচ্ছা আচ্ছা, দেখি, আমিও দেখি ওর ভয়েসে এমন কি আছে যে তোরা এমন পাগল হয়ে গেছিস। ঠিক তখনই গিটারের হালকা টুংটাং শব্দে চারপাশটা হঠাৎ চুপ হয়ে গেল। হঠাৎ ফোনের স্ক্রিন থেকে ভেসে এলো সেই গম্ভীর ও ভারী হাকি কণ্ঠের সুর। যাই হোক গাইস, এইখানে একটা গান আছে যেটা আমি বলতে চাই না। গানটা যেন শুধু শোনাই যাচ্ছে না, মনের ভিতরে ঢুকে পড়েছে। ছেলেটার মুখ পুরোপুরি দেখা যাচ্ছে না, আধা আলো আধা ছায়া। গিটারের কণ্ঠ আর আবেগ বোঝা যাচ্ছে শুধু। গান শেষ হতে না হতেই চারপাশে কয়েক সেকেন্ড নীরবতা। আহাত হঠাৎ চেঁচিয়ে উঠলো আর বলল, আহা কি ভয়েস, আমি তো পুরাই ফিদা। সে বুক ছাপড়ে বলতে লাগলো, ফিদা মানে আমি আজ থেকে এই ভয়েসের মালিকের অফিসিয়াল ফ্যান। এই ভয়েসের মালিকের পোস্টার আমার রুমে লাগিয়ে রাখবো। নীলি তিথির দিকে তাকিয়ে গর্বের হাসি আসলো, দেখেছিস আমি বলেছিলাম না? কিন্তু আরিনা, সে একটাও কথা বলল না। তার বুকের ভিতর অদ্ভুত একটা চাপ অনুভব হলো। গানটা যেন কোথাও গিয়ে তার বুকের ভিতরে এক অচেনা ব্যথায় হাত রেখে গেল। আরিনা অজান্তে চোখ বন্ধ করে ফেললো। এই কণ্ঠটা কেন জানি তার কাছে মনে হচ্ছে অনেক পরিচিত। আরিনা কিছু ভাবতে পারলো না। হঠাৎ ফোনটার দিকে চোখ পড়লো তার। স্ক্রিনে লেখা জিওন, নিউ ইয়র্ক সিটি। রাত অনেক গভীর। শহরের বাইরে গাড়ির হর্ন, দূরের সাইরেন আর বাতাসে ভেসে আসা শস্য শব্দ মিলিয়ে সবকিছু যেন অদ্ভুত একটা নীরবতা তৈরি করেছে।
অ্যাপার্টমেন্টের উঁচু বিল্ডিং এর একদম শেষের ফ্লোরে একটা ঘর। জিওনের বেডরুম। ঘরটা অন্ধকার, কিন্তু পুরোপুরি কালো না। ডিম লাইটের নীলচে আলো ঘরের ভিতরে ছায়া তৈরি করেছে। বিছানাটা বড়, সাদা নরম চাদর, একদম পরিপাটি করে গোছানোর কোনো ভাঁজ নেই। সেই বিছানার মাঝখানে উদাম গায়ে একটা ছেলে শুয়ে আছে। বুকটা চওড়া, শক্তপোক্ত শরীর, হালকা ক্ষতের দাগ, কিছু ক্ষত পুরনো, আবার কিছু নতুন। চোখ বন্ধ করা, কিন্তু ঘুমটা গভীর না। বিছানার সামনে পুরো একটা দেয়াল জুড়ে বিশাল টিভির স্ক্রিন। এই মুহূর্তে বন্ধ। কালো স্ক্রিনে শুধু নিজের ছায়াটাই দেখা যাচ্ছে। এক পাশের দেয়াল জুড়ে সাজানো ইংলিশ নোবেল, ক্লাসিক থেকে শুরু করে সায়েন্স, ফিলোসফি, সাইকোলজি সবকিছুই আছে। কোনো বই অযত্নে রাখা নেই, সবকিছুই নিখুঁত লাইনে সাজিয়ে রাখা। আরেক পাশে একটা বড় টেবিল, তার উপর একাধিক কম্পিউটার স্ক্রিন, ল্যাপটপ, হাই ড্রাইভ, ইলেকট্রনিক গেমিং ডিভাইস। সবকিছু এমনভাবে সাজানো যেন এই ঘরটা তার থাকার জায়গা নয়, এটা একটা কন্ট্রোল রুম। আরেক কোণে একটা কার্ভার্ডের আলমারি, তার পাশে কাচের একটা সেলফের ভিতরে বিভিন্ন ব্র্যান্ডের অ্যালকোহল, ওয়াইন, উইস্কি সবকিছু বিভিন্নভাবে সাজানো আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো একটাই, এই ঘরে একটাও কোনো মেয়েলি জিনিসের ছিটা ফোটাও নেই। না কোনো ছবি, আর না কোনো পারফিউম, না কোনো স্বাচ্ছন্দ্যের জিনিস। একেবারে শূন্য, ঠিক যেন ইচ্ছে করে দূরে রাখা হয়েছে সবকিছু। আর ঠিক তখনই এই নিখুঁত ঠান্ডা এই রুমের ভিতরে একটা জিনিস চোখে পড়ে। আর সেটা হলো সাদা ধপধপে একটা খরগোশের ছানা, ছোট, নরম, আর চোখ দুটো গোল গোল। পুরো ঘরের সাথে একেবারে বেমানান। খরগোশের ছানাটা ধীরে ধীরে বিছানার উপরে উঠে এসেছে। জিওনের হাত ঘেঁষে গিয়ে বসেছে। জিওন আধো খোলা চোখে বলল, আর ঘুম ঘুম কণ্ঠে বলল, ডোন্ট ডিস্টার্ব মি বানি। খরগোশটা নড়ল না, বরং আরো কাছে এসে তার মাথার উপর হাত রেখেছে। জিওনের ঠোঁটের কোণে এক ফোঁটা অদ্ভুত রকমের হাসি ফুটে উঠল, খুব ক্ষণস্থায়ী। সে চোখ বন্ধ করলো, কিন্তু ঘুম আসছে না। মাথার ভিতরে হঠাৎ একটা পুরনো শব্দ ফিরে এলো, তোর মতো কোলাঙ্গার ছেলে থাকার চেয়ে না থাকা অনেক ভালো। জিওন কপাল কুঁচকে গেল, তার হাতের এক পা শক্ত হয়ে গেল। উঠে বসলো সে, বিছানার পাশে বসে এক হাত দিয়ে মুখটা ঢেকে নিল। শ্বাসটা ভারী হয়ে গেল। এই ঘরে সে রাজা। নিউ ইয়র্ক তাকে ভয় পায়, ফাইট রিং তাকে পূজা করে, আর ইউনিভার্সিটিতে সবাই তার ট্যালেন্ট জানে। তবুও রাত নামলেই সে একা। সে উঠে দাঁড়ালো। অন্যদিনের মতো আজকে সে টিভি অন করলো না, মোবাইলও হাতে নিল না। জানালার কাছে গিয়ে দাঁড়ালো। নিজ শহরে নিভু নিভু আলো জ্বলছে, লাইট, গাড়ি, মানুষ, সবাই নিজস্ব গতিতে ছুটছে, সবাই নিজ নিজ গন্তব্যে যাচ্ছে, কিন্তু তার কোথাও যাওয়ার নেই। হঠাৎ খরগোশটা আবার এগিয়ে এলো, তার পায়ের কাছে এসে বসে পড়লো। জিওন নিচু হয়ে তাকালো আর বলতে লাগলো, ইউ আর দ্য অনলি ওয়ান হু ডাজ নট আস্ক এনিথিং। খরগোশটা কিছু না বুঝলেও তবু তার দিকে তাকিয়ে রইল। জিওন আবারও বিছানায় ফিরে এলো, শুয়ে পড়ে চোখ বন্ধ করলো। নিজের মনেই ফিস ফিস করে বলল, ফারজিয়ন সৈয়দ ইজ ডেড। একটু থেমে আবারও বলল, অ্যান্ড জিওন ওয়াজ ব্রন ফ্রম পেন। ঘরটাতে আবারও নিস্তব্ধতা। রাত গভীর। এই শহরের এই অংশে আলো কম, ছায়া বেশি। পরিত্যক্ত একটা আন্ডারগ্রাউন্ডের পাশে নিচে হালকা কুয়াশা জমে আছে। পাশে নীরবতা, কিন্তু সেই নীরবতা শান্ত এবং ভয়ঙ্কর। হঠাৎ একটা ছায়া নড়ে উঠল। জিওন সামনে হাঁটছে, তার কাঁধে কালো একটি জ্যাকেট, মুখে সেই চিরচেনা নির্লিপ্ত ভাব। পাশে জেডি আর আয়ন আছে। জেডি চারপাশে একবার তাকিয়ে নিল আর নিচু গলায় বলল, ব্রো, সামথিং ইজ রং। জিওন থামলো না, শুধু বলল, লেটস দিম কাম। ঠিক তখনই চারদিক থেকে 4-5টা ছেলে বেরিয়ে এলো, হাত ভর্তি লোহার রড, চেন আর জাতীয় কিছু অস্ত্র। একজন এগিয়ে এসে ঠোঁট বাঁকিয়ে বলল, সো ইউ আর জিওন। জিওনের চোখে এক মুহূর্তের জন্য বিরক্তি খেললো, কোনো উত্তর দিল না। পরের সেকেন্ডেই একটা রড তার দিকে ছুটে এলো। জিওন এক পাশে সরে গেল, তার হাত চলল বিদ্যুতের গতিতে। একটা ঘুষি, আর ছেলেটা মাটিতে পড়ে গেল শব্দ করে। আরেকজন পিছন থেকে আঘাত করতে এলে জিওন ঘুরে দাঁড়ালো আর তার হাতের কবজি মরে দিল। ছেলেটার হাড় ভাঙার শব্দ পাওয়া গেল। লোকটা চিৎকার করে উঠলো। জেডি দাঁড়িয়ে আছে চুপচাপ, তার চোখেও কোনো আবেগ নেই। আয়ান দু একটা লোক সামলালেও মূল খেলাটা খেলছে জিওন। 5 মিনিটও লাগলো না সবাইকে মাটিতে ফেলতে। একজন আদমরা হয়ে আছে, বুকটা জোরে ওঠানামা করছে কষ্ট করে। জিওন তার দিকে তাকালো, হালকা বিরক্তি গলায় বলল, বিরক্তিকর। সে ঘুরে দাঁড়ালো আর জেডির দিকে তাকিয়ে শুধু একটা কথাই বলল, এটাকে কোনো একটা হসপিটালে ফেলে আয়। তারপর সে হাঁটতে শুরু করলো, কিন্তু হাঁটার মাঝে তার ডান হাত থেকে রক্ত ঝরছে, হাতে গভীরভাবে কেটে গেছে। আয়নের চোখে পড়তেই সে আটকে উঠলো, জিওন, ইউর ব্লিডিং। জিওন হাত লোকানোর চেষ্টা করলো আর বলল, নাথিং। আয়ন রেগে গেল, শুট আপ, হসপিটাল নাও। জিওন বলল, আমি যাব না। আয়ন বলল, তুই যাবি। এক মুহূর্তের জন্য তাকিয়ে থেকে জিওন আর কিছু বলল না। সবাই চলে যাওয়ার পর আন্ডারপাসের নিচে আবারও নীরবতা নেমে আসলো। জেডি ধীরে ধীরে আদমরা ছেলেটার কাছে গেল,
তার মুখে হালকা হাসি, ভয়ঙ্কর শান্ত হাসি। সে নিচু হয়ে বলল, বল তোকে কে পাঠিয়েছে? লোকটা কাঁপছে, কিছু বলছে না। জেডি হঠাৎ তার কাটা জায়গায় পা চেপে ধরলো। মুহূর্তে ছেলেটার চিৎকারে চারপাশে কেঁপে উঠলো। আমি আবারও বলছি, কে তোকে পাঠিয়েছে বল? কাপা কণ্ঠে উত্তর এলো, ডাউনটাউন রেড স্ট্রিট, বস মার্কো। জেডির মুখের হাসিটা আরো চওড়া হলো আর বলল, গুড বয়। রেড স্ট্রিট, পরিত্যক্ত ফ্যাক্টরি, ভেতরে 10-12 জন লোক, সবাই অস্ত্রধারী। হঠাৎ দরজা ভেঙে একজন ঢুকলো। জেডি কেউ কিছু বোঝার আগেই একজন মাটিতে পড়ে গেল, আরেকজন দেয়ালে ছিটকে পড়ল। সে একাই 100। সে পূর্বের মতোই নিষ্ঠুর, নির্বিকার। একজন লোক পালাতে গেলে জেডি তাকে ধরে ফেলে। গোলাগুলির শব্দে ফ্যাক্টরিটা ভরে যাচ্ছে। জেডি মার্কোকে মেঝেতে ফেলে দিয়ে গান পয়েন্টে রেখেছে। তার চোখে মুখে রক্তের ছেটা ফুটে লেগে আছে। মার্কোর চোখে আতঙ্ক। সে কাঁপতে কাঁপতে বলল, প্লিজ ফরগিভ মি। জেডি ধীরে ধীরে কাছে গেল আর নিচু হয়ে তার দিকে তাকিয়ে তার কানের কাছে বলল, তোকে আর মাফ। সে হাসলো, ঠান্ডা হাসি। হাসতে হাসতে বলল, জিয়ন বুড়োর হাত থেকে যে কয় ফোঁটা রক্ত ঝরেছে, আমি যদি তোর শরীর থেকে তত লিটার রক্ত না বের করি, তাহলে আমি কেমন করে তাকে ভালোবাসলাম? মার্কো চিৎকার করে উঠল, আর ইউ ম্যাড, ইউ সাইকো। জেডি সোজা হয়ে দাঁড়ালো। সে উন্মাদ আলোয় বলল, ইয়া। একটু থেমে আবারও যোগ করলো, আই এম সাইকোপ্যাথ। ঘরের মধ্যে মার্কোর আত্মচিৎকার শুধু শোনা গেল আর জেডির ভয়ঙ্কর হাসি। বাংলাদেশ সৈয়দ বাড়ি। আরিনা আরমান সৈয়দকে উদ্দেশ্য করে বলল, আব্বু, এবার সবকিছু ঠিক করার পালা। আমার ভুলের জন্য যেহেতু ফারজু ভাইয়া চলে গিয়েছিল, আমি তাকে ফিরিয়ে আনবো। আমি নিউ ইয়র্ক যাব, তুমি সবকিছুর ব্যবস্থা করো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অকাল বন্ধন গল্পের 3 নম্বর পর্বটা এইখানেই এন্ড করা হলো। তো গল্পটা তোমাদের কাছে কেমন লাগতেছে বা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা। আর হ্যাঁ গাইস, এই গল্পের পর্বটা একটু ছোট হওয়ার কারণে আমি খুবই দুঃখিত। আমার কাজ করা লাগে, 12 ঘন্টা ডিউটি করার পর আবার তোমাদের জন্য আমি ভয়েস রেকর্ড করি। তো এটা করতে অনেকটা সময় চলে যায়, তার উপর আমার ঘুমাইতে হয়, যার কারণে আমি গল্প বেশি রেকর্ড করতে পারি না। তারপরও আমি চেষ্টা করি তোমাদের জন্য ভালো কিছু আনার। তো তোমরা যারা যারা আমার উপর রাগ করে থাকো গল্প ছোট করে দেওয়ার কারণে, তারপরও আমি চেষ্টা করি। তো যাই হোক, আজকের পর্বের জন্য আমি খুবই দুঃখিত। তারপরও আমি চেষ্টা করব পরবর্তী পর্বগুলো বড় করে দেওয়ার জন্য, 20 মিনিট প্লাস অথবা 30 মিনিট 25 মিনিটের কাছাকাছি দেওয়ার জন্য। তো যারা যারা চ্যানেলে নতুন, এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবা, যাতে করে পরবর্তী পর্ব আসার সাথে সাথেই তোমরা দেখতে পারো। আর হ্যাঁ গাইস, এই ভিডিওতে একটা টার্গেট থাকবে। আর টার্গেটটা হলো, এই ভিডিওতে তোমরা 100 প্লাস কমেন্ট করে দিবা আর 300 প্লাস লাইক করে দিবা। যদি করে দিতে পারো তাহলে আমি খুব শীঘ্রই পরবর্তী পর্ব নিয়ে হাজির হয়ে যাব। আর আমি এখন চেষ্টা করতেছি তোমাদের জন্য প্রতিদিন গল্প দেওয়ার। তো আশা করতেছি তোমরা আমার দেওয়ার টার্গেটটা খুব শীঘ্রই কমপ্লিট করে দিবা। যদি টার্গেট কমপ্লিট করে দিতে পারো তাহলে খুব শীঘ্রই পরবর্তী পর্বটা নিয়ে আসবো। আর পরবর্তী পর্বটা কত মিনিটের হবে বা কতটা লম্বা হবে সেটা তোমাদের কমেন্ট এবং তোমাদের টার্গেট ফিল আপের উপর ডিপেন্ড করতেছে। তো তোমরা যারা যারা এখনো লাইক এবং কমেন্ট করো নাই, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট করে দাও। আর হ্যাঁ গাইস, যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো বা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবা, যাতে করে পরবর্তী পর্ব অথবা নতুন নতুন গল্প আসার সাথে সাথে তোমরা দেখতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।